আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পোল্যান্ডের ভিসা রেশিও এবং পোল্যান্ডের যে 2024 সালে যারা পাসপোর্ট জমা দিয়েছেন এবং 2025 সালে পোল্যান্ডের ভিসার রেশিওটা কেমন হবে, আর পোল্যান্ডের ভিসার প্রক্রিয়া এবং পোল্যান্ডের কি আপনারা স্থায়ীভাবে বসবাস করতে পারবেন কি না, এবং ইউরোপে যারা আছেন অন্যান্য দেশে যারা পোল্যান্ডে আসতে চান তাদের বিষয়ে আজকে কিছু তথ্য বা ইনফরমেশন দিয়ে যাব। সো আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল কথা বলা যাক পোল্যান্ডের বর্তমান ভিসা অবস্থা। 2024 সালে যারা ফাস্টফুড ডেলিভারি করেছেন তাদের ফাস্টফুড ডেলিভারি হয়ে গেছে এবং স্টিকার ভিসা লেগে গেছে অনেকেরই। আমাকে অনেকে জানিয়েছেন যে তাদের ভিসা স্টিকার হয়ে গেছে। আর 2023-24-এ যারা আবেদন করেছেন এখনও আপনারা রেজাল্ট পান নাই। সো আমি আপনাদেরকে বলবো পোল্যান্ডের ক্ষেত্রে আপনার অনেক সময় লাগে ভিসার ক্ষেত্রে, যে যারা আবেদন করেছেন বা পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন বা যারা এই পাসপোর্ট জমা দিয়েছেন, অনেকেই পাসপোর্ট পেয়ে গেছেন, স্টিকার ভিসা পেয়ে গেছেন, আর অনেকেই ভিসার জন্য অপেক্ষা করছেন। তাদেরকে আমি বলবো পোল্যান্ডের ক্ষেত্রে আপনার সময়টা একটু বেশি লাগে। সো ধৈর্যহারা না হয়ে একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে। আর 2024-25 সালে যারা বৈধভাবে আবেদন করেছেন, যদি কোম্পানির ভ্যাকেন্সি খালি থাকে তাহলে আপনাদের পারমিটটা পেয়ে যাবেন। এবং ইমিগ্রেশন এটা আপনার কোম্পানির সাথে যোগাযোগ করবে, করার পর ইমিগ্রেশনে আপনার তথ্য যাচাই করবে, কোম্পানির মাধ্যমে চেক করবে কোম্পানি এটা রিয়েল নি না ফেক পারমিট, সেটা যাচাই বাছাই করে আপনার পারমিটটা বের হবে। আর যখন ইন্স্যুরেন্সটা করবেন, ইন্স্যুরেন্সটা ভালোভাবে সঠিক ইন্স্যুরেন্স করবেন, কারণ পারমিট পাওয়ার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা এই পোল্যান্ডের জন্য আবেদন করবেন, সো সেক্ষেত্রে আপনারা ডকুমেন্টসগুলো ভালোভাবে চেক করে তারপর আপনারা পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন। এখন বলা যাক 2025 সালে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম। 2025 সালে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ডকুমেন্টস কিছু চেঞ্জ হয়েছে, আগের মতো নয়। কিন্তু এই যদি আপনার যেগুলো ডকুমেন্টস আপনি ইস্যু করবেন, সেক্ষেত্রে আপনার স্কিল ওয়ার্কার্স হিসাবে একটা অভিজ্ঞতা সার্টিফিকেট ইস্যু করবেন। সো সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ারটা 99% হয়ে যায়। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যদি আপনারা পোল্যান্ডের ক্ষেত্রে আপনারা যদি ফাইল সাবমিট করেন তাহলে আপনারা স্কিল সার্টিফিকেট একটা অর্জন করে সেটা আপনারা সাবমিট করবেন, কারণ সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনার চান্সটা বেশি থাকে। আর কোম্পানি যখন আপনাকে এখন পোল্যান্ডের পারমিট দিবে, সো সেক্ষেত্রে আপনার অ্যাকোমোডেশন কোম্পানি মানে যে বাসস্থানের ব্যবস্থা আপনাকে কোম্পানি করে দিতে হবে বাধ্যতামূলক। এটা এখন নতুন নিয়ম হয়েছে 2025 সালের ক্ষেত্রে। আর যে 2025 সালে যে ডকুমেন্টসগুলো হবে সেগুলো আপনার এই কোম্পানি আপনাকে যে থাকার ব্যবস্থা করে দিতে হবে, থাকার ব্যবস্থা করে দিতে হবে। আর যেগুলো আপনার আসার পর আপনার কোম্পানি আপনাকে কাজ দিতে হবে বাধ্যতামূলক, আর আপনাকে টিআরসি কার্ড করার ব্যবস্থা করে দিতে হবে। এটা এখন নতুন নিয়ম হয়েছে, আগেও ছিল, কিন্তু নতুন নিয়মের ক্ষেত্রে এখন স্কিল ওয়ার্কার্সের যে সার্টিফিকেটগুলো আছে এগুলোও আপনি শু করা লাগবে। এটা আপনার নতুন এড হয়েছে 2025 সালে। আর পোল্যান্ডের ক্ষেত্রে আপনার সময়টা বেশি লাগে। আর পোল্যান্ডের এই যেহেতু আমাদের বাংলাদেশে আপনার পোল্যান্ডের জন্য বিএফএস আছে, এখানে আপনি সাবমিট করতে পারবেন। ফাইল সাবমিট করে আপনারা এই পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা একটা সুখবর আমাদের বাংলাদেশিদের জন্য যে পোল্যান্ডের ক্ষেত্রে অন্য দেশে যাওয়া লাগবে না। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বা পোল্যান্ডে আসতে হলে কোনো বিএফএসে যেতে বা এমবেসিতে যেতে আপনার আর অন্য দেশে যাওয়া লাগবে না। বাংলাদেশে পোল্যান্ডের বিএফএস আছে, এখানে আপনি সাবমিট করতে পারবেন। এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব। সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন। এবং অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে। বর্তমানে পোল্যান্ড বা ইউরোপের যে কোনো দেশে আপনার যে পারমিটের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে তারা স্কিল ডেভেলপমেন্ট, যারা স্কিল আছে ওয়ার্কার্স আছে তাদেরকে গুরুত্ব দিচ্ছে বেশি। এবং সেক্ষেত্রে স্কিল যারা আছে তাদের ভিসা পাওয়ার চান্সটা অনেক অনেক বেশি বেড়ে যায়। আর যারা নন স্কিল আছেন তাদের ক্ষেত্রে আপনার ভিসার চান্সটা
অনেক কম থাকে, ভিসা হতেও পারে না হতে পারে, কিন্তু স্কিল যারা আছে তাদের ক্ষেত্রে ভিসার চান্সটা অনেক বেশি। এবং স্কিল যারা আছে তাদেরকে কোম্পানি ইন্টারভিউ নিচ্ছে, যদি ইন্টারভিউতে আপনি পাস করেন বা ইন্টারভিউতে আপনি ভালো করতে পারেন বা আপনি যে স্কিল আছেন সেটা আপনি ওদেরকে প্রুভ করতে পারেন, তাহলে আপনি এই ভিসা পাওয়াটার চান্সটা 99% বা 100% হয়ে যায় আপনার পোল্যান্ডের ভিসার ক্ষেত্রে। আর আপনি যদি আইটি সেক্টর বা কনস্ট্রাকশন বা রেস্টুরেন্ট এই ধরনের কাজ জানেন তাহলে তো ভালো, কারণ পোল্যান্ডের ক্ষেত্রে আপনার অনেক বেশিরভাগ আপনার রেস্টুরেন্টের কাজটা বেশি এবং ফাস্টফুডের এই কাজটা বেশি হয়, যেমন আপনার এই যে বার্গার আছে বা কাবাব আছে এইগুলোর কাজটা অনেক বেশি, অনেক লোকে এই ধরনের কাজ করে। বা কনস্ট্রাকশন বা আইটি সেক্টরে যদি আপনার অভিজ্ঞতা থাকে, স্কিল থাকে, তাহলে আপনি এই ধরনের ধারণা রাখবেন যে ইন্টারভিউতে যেভাবে আপনি ওদেরকে স্যাটিসফাই করতে পারেন বা ইন্টারভিউতে আপনি ভালো করে দেখাতে পারেন, তাহলে আপনার ভিসাটা 100% হয়ে যাবে। আর যারা নন স্কিল তাদেরকে আমি বলবো, আপনারা যদি না কাজ জানেন না তাহলে কাজের ধারণা নিন এবং স্কিল একটা সার্টিফিকেট অর্জন করে দেখাতে হবে যে আমি এই ধরনের কাজ জানেন, এই ধরনের আপনার স্কিল আছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আবেদন করেন বা আবেদন করতে যাচ্ছেন এই মুহূর্তে, তাহলে আপনি এই যে কোনো একটা কাজের এক্সপিরিয়েন্স নিয়ে একটা সার্টিফিকেট অর্জন করার পর এই কাজের সম্বন্ধে ধারণা নিয়ে যাতে আপনি ইন্টারভিউতে অ্যাক্টিভ হতে পারেন। পরবর্তীতে আসার পর আপনি পোল্যান্ডে এই ফাস্ট ফুড বা কাবাবের দোকান বা রেস্টুরেন্ট এগুলোতে কাজ করতে পারবেন, সমস্যা নাই। এখন যেটা বলবো সেটা হচ্ছে ফেক নিউজ বা প্রতারণা থেকে সাবধান। অনেকেই আমাকে বলেছেন যে পোল্যান্ডের ফাইল নাকি সুইডেন বা ক্রোয়েশিয়ার এমবেসিতে জমা দেওয়া যায়। অনেক এজেন্সি বা দালালরা অনেকে বলেছেন, ওনাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে, তো তাদেরকে আমি বলবো আসলে এ ধরনের কিছু নেই যে সুইডেনে বা ক্রোয়েশিয়ার এমবেসিতে এই পোল্যান্ডের জন্য ফাইল জমা দেওয়া যাবে, কিন্তু বিএফএস আছে পোল্যান্ডের বাংলাদেশে, ওইখানে আপনি সাবমিট করতে পারবেন। আর যে পোল্যান্ডের ফাইলটা যেটা সুইডেন আর যে ক্রোয়েশিয়ার এমবেসিতে সরাসরি জমা দেবেন, এটা কথা সত্য নয়। তো আমি যারা আবেদন করতে চাচ্ছেন বা ফাইল জমা দিতে চাচ্ছেন পোল্যান্ডের জন্য, তো তাদেরকে বলবো যদি কোনো এজেন্সি বা দালাল এর কথা বলে আপনাদেরকে, তো তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন, তাদেরকে দূরে থাকবেন। এ ধরনের কোনো অফিসিয়াল কোনো নিউজ নেই যে সুইডেনে বা ক্রোয়েশিয়ার এমবেসিতে আপনি ফাইল জমা দিতে পারবেন। বলা যাক, যারা ইউরোপের অন্য দেশ থেকে আপনি পোল্যান্ডে আসতে চাচ্ছেন, তারা পোল্যান্ডে আসলে কি কাজ করতে পারবেন কি না বা এখানে লিগ্যাল হতে পারবেন কি না। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, যদি আপনি অন্য দেশে আসার পর টিআরসি কার্ড না করেন, তাহলে আপনি পোল্যান্ডে আসতে পারবেন এই 2025 মার্চ থেকে। কিছু কোম্পানি আপনাকে কাজ দিতে পারে, এটা আপনার শুরু হতে যাচ্ছে মার্চের 25 তারিখ থেকে শুরু। তো আপনার যদি কোনো পরিচিত বা কারোর মাধ্যমে আপনি পোল্যান্ডে আসেন, তাহলে তার মাধ্যমে আপনি কোনো কোম্পানি বা কোনো দোকান বা রেস্টুরেন্টে আপনি জব ম্যানেজ করতে পারবেন। এবং টিআরসি যদি অন্য দেশে না করেন, তাহলে এখানে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সো আমি আপনাদের যারা টিআরসি কার্ড করে ফেলছেন এই অন্য দেশে আসার পর, সো পোল্যান্ডে আসলে আপনি যদি টিআরসি কার্ড এটা চেঞ্জ করতে পারবেন না, কারণ এই দেশে টিআরসি কার্ড যদি আপনার টিআরসি কার্ড আপনি বলেন আপনার হারিয়ে গেছে বা এরকম হয়েছে, তাহলে আপনি এখানে করতে পারবেন, টিআরসি কার্ডে আবেদন করতে পারেন। কারণ ইউরোপের ক্ষেত্রে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে আপনি এক দেশে যদি ফিঙ্গার দেন, অন্য দেশে এই খবরটা তারা জানে, তারা এটা গুপ্ত রাখে না। ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে এই যে দেশে ঢুকবেন, আপনি যে দেশে ফিঙ্গার দিবেন, যে দেশে আপনার টিআরসি কার্ড হবে, ওই দেশের তথ্য অন্য দেশে জানবে। আর পোল্যান্ডের ক্ষেত্রে যে স্যালারিটা হচ্ছে, স্যালারিটা আপনার অনেক কম বা $1 লাখ 1.5 লাখের মধ্যে আয় করতে পারবেন। যে কোনো রেস্টুরেন্ট বা কোনো কোম্পানিতে কাজ করেন, এরকম আয় করতে পারবেন মান্থলি। কিন্তু যদি আরও বেশি আয় করতে চান, তাহলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে বা পোল্যান্ডে আপনি ব্যবসাও আপনি স্টার্ট করতে পারবেন। পোল্যান্ডে আপনি এই 20 থেকে 30 লাখ টাকা যদি ইনভেস্ট করেন, একটা কাবাবের দোকানে বা রেস্টুরেন্টের দোকানে কাজ করেন বা ব্যবসা স্টার্ট করেন, তাহলে আপনি মান্থলি অনেক টাকা ইনকাম করতে পারবেন। $1 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ ইনকাম করতে পারবেন। শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে অনেক। আর পোল্যান্ডে আসলে আপনি যখন টিআরসি কার্ড পেয়ে যাবেন, তখন আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন অতি দ্রুত। এটা অত্যন্ত ভালো একটা সুযোগ, কারণ আপনি টিআরসি কার্ড পেলে আপনি পোল্যান্ডে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। শেষে যেটা বলবো সেটা আমি আপনাদেরকে পরামর্শ দিব যে পোল্যান্ডের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেক এই যে এজেন্সি আছে, দালাল আছে, আপনাকে প্রতারিত করতে পারে যে পোল্যান্ডের এই সুযোগ সুবিধা আছে, এটা আছে, আপনি অনেক টাকা কাম করতে পারবেন, অনেক আয় করতে পারবেন, বা পোল্যান্ডের ক্ষেত্রে আপনি যাওয়ার পর লিগ্যাল হয়ে যাবেন। এটা অত্যন্ত ভুয়া। কারণ পোল্যান্ডে আপনি
যদি আসতে পারেন বা ওরা কাজ করে দিতে পারে তাহলে আপনি আয় করতে পারবেন। এই আর ইউরোপিয়ান ইউনিয়নের সব দেশে আপনার আয় স্যালারিটার দিক দিয়ে আপনার অনেক কম কতকালের বিষয়ে বলেন না কেন, এই মান্থলি 1 লাখ বা 1,20,000 এরকম ইনকাম করা যায়। সো বা আরও কমে ইনকাম করে অনেকে। সো ট্যাক্স ব্যাক্স দিয়ে আপনার অনেক বেশি সেভ করা যায় না। তো সেম পোল্যান্ডের ক্ষেত্রে সো আমি আপনাদেরকে বলবো যে এই স্যালারির দিক দিয়ে চিন্তা না করে আপনারা ইউরোপে আসেন। অন্ততপক্ষে 1 বছর 2 বছর যাওয়ার পর আপনার এক্সপিরিয়েন্স বাড়লে আপনি ভালো ইনকাম করতে পারেন। ফার্স্ট অফ অল আপনি এই দেশে ইউরোপে আসবেন বা পোল্যান্ডে আসতে চাচ্ছেন বা স্যালারি কম, আমি যাব কি না, এই স্যালারি যে আমার হবে কি না, এটা চিন্তা না করে আপনাদেরকে আমি বলবো আপনারা আসলে 2 বছর 1 বছর 3 বছর পরে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি যে কেউ দেশে যান না কেন আপনার স্যালারিটার দিক দিয়ে কম থাকবে। আর পোল্যান্ডের ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে অনেকে প্রশ্ন করেছেন যে পোল্যান্ডে আসতে কত টাকা লাগে। আসলে যদি এখন ডলার বা এজেন্সিরা তারা আপনার 12, 13, 14, 15 লাখ যার কাছে যা নিতে পারে এইরকমই কাজ চলছে। সো আপনারা ভালো একটা মাধ্যম ধরবেন, ভালো এজেন্সিরা যদি কাজ করে তাহলে অনেক টাকা নেবে না, অল্প টাকার মধ্যে যেমন 10-12 লাখ সামথিং লাগে সব দেশেই ইউরোপে আসতে, বা অন্যান্য দেশে যাইতে অনেক আর কিছু কম লাগে। কিন্তু এই যারা মিডল ইস্ট আছেন বা অন্যান্য দেশে আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের আর 10 লাখ টাকার ভিতরে পোল্যান্ডে আসতে পারবেন। আর বাংলাদেশ থেকে আসতে হলে একটু টাকা বেশি লাগে, এটা স্বাভাবিক সব দেশের ক্ষেত্রে। তো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পোল্যান্ডের নতুন নতুন আপডেট পেতে এবং ইউরোপ এবং বিভিন্ন দেশের নতুন নতুন আপডেট পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।